রাগ, ক্ষোভ, ঘৃণা, হতাশা, বেদনা, মানবীয় গুণাবলীর যতগুলো অনুভূতি রয়েছে তার সবটুকুই যেন আছড়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি প্রান্ত। ১৬ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে একটি দাবিতে, যে কোনো কিছুর বিনিময়ে যে স্বৈরশাসক এবং তাদের দোসররা এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়েছে তাদের বিচার হতে হবে। এবং গত ১৫ বছর যে স্বৈরশাসন দিয়ে, দুর্নীতি এবং অন্যান্য অপকর্ম দিয়ে বাংলাদেশের মানুষকে বিপর্যস্ত করে রেখেছিল, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া থেকে শুরু করে যে ভয় এবং আতঙ্কের পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করেছিল, তার অবসান হলেও যদি না তাদের বিচার হয় তাহলে আসলে বাংলাদেশে কোনো স্বস্তি আসবে না। ফলে এখন এই মুহূর্তে বাংলাদেশের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার নেতৃত্বাধীন যেই সরকার রয়েছে তাদের সামনে বড় চ্যালেঞ্জ এই মানুষের আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতা যে জন্য জীবন দিয়েছে সেই দাবিগুলো পূরণ করা। তা পূরণ করার জন্য তাদের সামনে যেমন রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ, তেমনি রয়েছে অনেক বাধা বিপত্তিও। সবকিছুকে সামলে ডক্টর ইউনূসের সরকার কি পারবে এই মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে? এই প্রশ্নকে সামনে রেখে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। দেখছেন কোন পথে বাংলাদেশ। আজকে আমরা এমন একটি সময়ে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি যখন বাংলাদেশে যদিও কোনো হত্যাকাণ্ড হচ্ছে না, কিন্তু যে রাজনৈতিক বিপর্যয়, অন্যদিকে ছাত্র জনতার যে উত্থান ঘটেছে তার মধ্য দিয়ে একদিকে দেখা দিয়েছে আশার আলো, অন্যদিকে মানুষের ভিতরে রয়েছে চরম শঙ্কা। কি হবে বাংলাদেশে? কোন পথে যাচ্ছে বাংলাদেশ? স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড থাকবে তো? কারণ বাংলাদেশ যেই রাষ্ট্র, তার চারদিকে রয়েছে ভারত, এই দেশটির প্রতি রয়েছে অন্যান্য বড় শক্তিরও এক ধরনের নজর। ফলে সবকিছু মিলিয়ে আজকে মানুষের ভিতরে যেমন এক ধরনের মুক্তির আনন্দ রয়েছে, তেমনি রয়েছে সামনের দিনগুলো নিয়ে শঙ্কা। এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে সমস্ত নেতা কর্মী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন কিংবা কাণ্ড সংগঠিত করেছেন, সেই জন্য এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মোহাম্মদপুরের একজন বাসিন্দা। এবং ওই ঘটনার জের হিসেবে বলা হচ্ছে যে ছাত্র আন্দোলন যখন চলছিল তখন মোহাম্মদপুরের এক পান বিক্রেতা গুলিবিদ্ধ হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। ওই সময়ে পুলিশ যেই নির্বিচারে যে গুলি চালায়, সে সময় পান বিক্রেতা ওই দোকানে বসেছিলেন, তার নাম আবু সাইদ। এবং আবু সাইদের এমন ভাবেই তার গুলিবিদ্ধ হয়েছিল, তার মাথার মগজ বের হয়ে গিয়েছিল। এবং তার পরিবার দাবি করেছে যে ওই হত্যাকাণ্ডের পর তারা কোনো বিচার চাইতে পারেননি, এমনকি তার লাশটি ভালো করে সৎকারেরও ব্যবস্থা, তারা দাফন সম্পন্ন করারও তারা সুন্দর করে করতে পারেননি। প্রিয়জনকে যে বিদায় দেওয়ার বিষয়টি থাকে সেটিও তারা ভয়ে আতঙ্কে করতে পারেননি, এমনকি সাংবাদিকদেরকেও কোনো ফটো তুলতে দেয়া হয়নি পর্যন্ত। এবং এই ঘটনায় মেট্রোপলিটন আদালতে মামলা করেছেন একজন SM আবির হামজা নামের এক ব্যক্তি। তিনি ওই ঘটনায় মামলা বাদী হয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলা দায়ের করা হলো। এর বাইরে তার সঙ্গে আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, IGP, DMP কমিশনার সহ মোট 7 জন পদস্থ কর্মকর্তাকে দোষী করে এই মামলাটি দায়ের করা হয়। এবং তারা বলছেন যে মামলার যে বাদী সেই আইনজীবী বলছেন যে বিভিন্ন গণমাধ্যমে মানুষ দেখেছে প্রকাশ্য তারা মানুষ হত্যা করার এবং সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, ফলে তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। তারা বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে
কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল। গুলিটা যে এখানে এসে লাগছে ওখানে মাথার মজক অর্ধেক পড়ে গেছে ওখানে, মানে এগুলো বলার মতন না, বললে গেলা নিজের শরীর কন্ট্রোল করতে পারবে না। বা লাশ মারা গেছে, এটা কিছু করা যাবে না। সাংবাদিক করে ছবি উঠাইতে দেয় না, সাংবাদিক আসছিল, আমরা তো ভয়ে কিছু বলিও নাই, কিছু করিও নাই। ক্লাস পাইছিলাম, ঠিক আছে, আপনার ছিটা বুলেট ছাড়ছিল, সেই বুলেটে আঘাত লাগছে এই জায়গায়। তো লোকটা তো একেবারে নিরীহ ছিল, অসহায় ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলা হলো। এই মামলা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি একটি বড় প্রশ্ন রয়েছে, কারণ এখন শিক্ষার্থী এবং জনতা তারা দাবি করছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তার বিচার করতে হবে এবং তার সহযোগীদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যদিকে আরেকটি পক্ষ বলছে যে তিনি তার নির্দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে, তারও সঠিক তদন্ত করে বিচার করতে হবে। এখন আমরা জানি গত সরকারের সময়ে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এবং সেটি নিয়ে তখন বিভিন্ন মহল থেকে নানান রকম বিতর্ক উত্থাপন করা হয়েছিল এবং তা অনেকেই, বিশেষ করে জামাত, বিএনপি এবং অন্যান্য জায়গা থেকে মানবাধিকারের পরিপন্থী বলে অভিযোগ উঠেছিল। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 1971 সালে যুদ্ধাপরাধের সংগঠিত করার জন্য তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা জানি সবাই, জামায়াত নেতাদেরকে দ্রুত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছিল। এখন সেই আদালতেই শেখ হাসিনার বিচার করা উচিত গণহত্যার দায়ে, এমনটি একটি মহল থেকে বারবার করে বলা হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তাদের প্রত্যেকের বিচার হতে হবে এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন বিষয় যুক্ত হলো বলা যেতে পারে। কারণ আমরা জানি যে গত 15 বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার যেভাবে করে শাসন করেছে, এতে করে একটানা 15 বছর মানুষের ভোটাধিকার সেই অর্থে ছিল না। যদিও তারা বলছেন যে নির্বাচন হয়েছে কিন্তু মানুষ আসলে ভোট দিতে পারেনি, সেটি যেমন মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল। অন্যদিকে আওয়ামী লীগের যেই সীমাহীন দুর্নীতি, অনিয়মের কারণেও কিন্তু মানুষ সাংঘাতিক রকমের ক্ষুব্ধ হয়েছিল। অন্যদিকে গণমাধ্যম থেকে শুরু করে প্রতিটি স্তরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। ফলে যখন শিক্ষার্থীদের কোটা বিরোধী কিংবা কোটা সংস্কারের আন্দোলনটি যখন তুঙ্গে ওঠে, তখন সব স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হন, কারণ তারা দেখছেন তাদের সন্তানরা পুলিশের গুলিতে পাখির মতো মৃত্যুবরণ করছে। যদিও কারা কোথা থেকে গুলি করেছে সেই বিষয়টি রয়েছে, পুলিশ শুধু একাই গুলি করেছে নাকি অন্যান্য জায়গা থেকেও গুলি এসেছে, এমন একটি প্রশ্ন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত কিন্তু উত্থাপন এরই মধ্যে করেছেন। আমরা সেই বিষয়টিতেও যাব, কিন্তু এই ঘটনাটি যে এত দূর পর্যন্ত গড়াবে এটি হয়তো খোদ শেখ হাসিনাও কয়েকদিন আগেও কল্পনা করতে পারেননি। ফলে সামগ্রিকভাবে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে এর একটি সুষ্ঠু বিচার নিঃসন্দেহে হতে হবে, এমনটি বলছেন শিক্ষার্থী এবং ছাত্র জনতা। শেখ হাসিনা সরকারের পতন হলেও রাস্তা থেকে সরে যায়নি শিক্ষার্থীরা। তারা এখন এই মুহূর্তে 4 দফা দাবি আদায়ের জন্য মাঠে রয়েছেন। তারা বলছেন শুধুমাত্র স্বৈরশাসকের পতন নয়, তারা দেশকে পুনর্গঠন করতে চান, দেশের আমূল সংস্কার প্রয়োজন। এজন্য তারা আগামী 3 দিন ধরে প্রতিরোধের সপ্তাহ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন যে শেখ হাসিনা ও তার দল যে রাষ্ট্রীয় হত্যা চালিয়েছে তার বিচার চেয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের তারা যেমন দাবি জানিয়েছে, তেমনি একই সঙ্গে আপনারা জানেন যে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা নির্যাতন হয়েছে তারও তারা যেমন নিন্দা জানিয়েছে, সেই সঙ্গে যারা এই হামলায় সংশ্লিষ্ট জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলছেন যে সংখ্যালঘুদের যে ন্যায্য দাবি দেওয়া রয়েছে সেগুলো এই সরকারকে পূরণ করতে হবে। সেই সঙ্গে প্রশাসন এবং বিচার বিভাগের যারা ছাত্র জনতা হত্যায় সরাসরি মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে, তাদেরকে বরখাস্ত করতে হবে, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদেরকে অবশ্যই বিচার করতে হবে।
বাংলায় হবে না ফ্যাসিস্টদের ঠিকানা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। ডিএমপি কমিশনার মইনুল হাসান জানিয়েছেন যে তাদেরকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের দুজনকেই একেবারে ভিন্ন লুঙ্গি এবং গেঞ্জি পরিহিত অবস্থায় দেখা যায় এবং বিষয়টি নিয়ে একেবারে চারদিকে আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও আমরা জানি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে সবাই তাদের হেফাজতে রয়েছে, যারাই তাদের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে এবং জীবন বিপন্ন হওয়ার ভয়ে তাদের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, তাদের সবাইকে তিনি আশ্রয় দিয়েছেন বলে তিনি এর আগেই কিন্তু জানিয়েছিলেন। রাজশাহী যে সেনানিবাস রয়েছে সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে নিশ্চিত করেছিলেন। কিন্তু তাদের সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদরঘাট থেকে যেভাবে করে উদ্ধার করা হয় তাতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময়ে তাদেরকে আটক করা হয় সদরঘাট থেকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পী ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আটকের ঘটনায় চারিদিকে বেশ আলোচিত হচ্ছে। এই মুহূর্তে সব মানুষের মনোযোগ রয়েছে তাদের দুজনের দিকে, কারণ বলছেন যে আমরা জেনেছি যে সালমান এফ রহমানের উপর অনেক আগে থেকেই যে দুর্নীতির অভিযোগ, ঋণ খেলাপির অভিযোগ, এমনকি শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তার উপর মানুষের এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া তো ছিলই, সেই সঙ্গে তারা সবসময় রয়ে গেছেন ধরা ছোঁয়া এবং বিচারের বাইরে। ফলে তারা যখন আটক হন তখন মানুষকে উল্লসিত দেখা যায়। তারা মনে করছেন এই সরকারের কাছে তাদের যে আকাঙ্ক্ষা, সব ধরনের দুর্নীতির মূল উৎপাটন করা সহ যারা দুর্নীতিবাজ, যারা দেশের ব্যাংক, শেয়ার বাজার থেকে এবং অর্থনীতিকে লুটপাট করেছে, তাদের সবাই যেন বিচারের আওতায় আসে। এটি নিঃসন্দেহে অনেকের জন্য একটি আশাব্যঞ্জক। তবে তাদেরকে যে অবস্থায় আটক করা হয়েছে সেটি সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে ভিন্নতা দেখায় কিনা, ভিন্নতা আসে কিনা, সেই প্রশ্নটিও উঠছে অনেকেরই মনে। জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এদিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলায় এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়ে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের একটি সংবিধান একই আইনে পরিচালিত হবে। এখানে কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নেই, সবাই একই আইনে একই সংবিধানের আওতায় সমানভাবে দেখা হবে সবাইকে। ফলে তিনি আশ্বস্ত করেন যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তার সুরাহা করা হবে, বিচারের ব্যবস্থা করা হবে। সবাইকে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান। যদি বিচারে না হয় তখন জনগণ যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই বিষয়টিও তিনি খোলাসা করেন। বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। এদিকে আওয়ামী লীগের দোসররা সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন করছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি বলেন যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি ঠাকুরগাঁয়ে সম্প্রীতি সমাবেশ থেকে পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকার এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতা হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কাছে এরই মধ্যে বিএনপি একটি
আবেদন জানিয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে যেন হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্যই এই হত্যাকাণ্ডের তদন্তের ভার তারা জাতিসংঘের হাতে দিতে চায়। এদিকে প্রধান উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায় যে আন্দোলন চালিয়ে আসছিল ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্য তা তারা ৩ দিনের জন্য স্থগিত করেছে। এই সময়ের মধ্যে ৮ দফা দাবির দৃশ্যমান বাস্তবায়ন তারা দেখতে চান বলেও হুঁশিয়ারি দিয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। শর্ট টার্ম সেগুলো খুব দ্রুত বাস্তবায়নের জন্য তারা বলেছেন এবং আমরা জানিয়েছি যে হ্যাঁ আমরা তাদেরকে এই সময়টুকু দেব এবং আমরা খুব দ্রুত এটার সুষ্ঠু সমাধানের জন্য কর্মসূচিগুলোর পরবর্তী পদক্ষেপ কি হবে বিচার বিবেচনায় রাখব। আমরা বলেছি অতীতে বিচারহীনতার যে অপসংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে সেটা এই সরকারের মাধ্যমে সমূলে এটাকে ধ্বংস করা হবে, আর কেউ যেন এই ধরনের অপচেষ্টা করে পার না পায়। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এই লক্ষ্য নিয়েই তারা কাজে ইতিমধ্যে শুরু করেছেন এবং তারাও চান একটি পরিবেশ তৈরি করা যেই পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনে আশা এবং আস্থা জাগাতে পারে। তারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই অরক্ষিত বাংলাদেশকে এইটাকে এখন সুরক্ষিত করবেন, এটা আমাদের জোর দাবি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ভারত থেকে একটি বিবৃতিতে এই প্রথমবারের মতো তিনি প্রকাশ্য কোনো বিবৃতি দিলেন এবং সেখানে তিনি বলেন যে গত জুলাই মাসে যেই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কারা কি জন্য করেছে সেজন্য তিনি যেমন এর সুষ্ঠু বিচার দাবি করেছেন, তেমনি তদন্ত সাপেক্ষে যেন দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয় সেই দাবিটিও তিনি জানিয়েছেন। তিনি তার বিবৃতিতে বলেন যে জুলাই মাস থেকে আন্দোলনকারীদের মধ্যে যে নাশকতা ঘটানো হয়েছে এবং এতগুলি তাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তাতে তিনি খুবই মর্মাহত এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। শেখ হাসিনা বিবৃতিতে বলেন, বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল, ষড়যন্ত্রকারীদের চক্রান্তে তা ধূলিসাৎ হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনাগুলো, কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশ যে একটা উত্তরণের দিকে যাত্রা শুরু করেছে সেই উত্তরণটি কিভাবে করে অগ্রগতি হবে সে নিয়ে রয়েছে কিন্তু অনেকের মধ্যে জল্পনা কল্পনা শঙ্কা, নানান রকম বিষয় নিয়ে উঠছে আলোচনা বিতর্ক। একদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যেমন ছাত্রদের দাবি দাওয়া পূরণ করার একটা তাদের উপর চাপ রয়েছে, তেমনি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানান রকম আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত থাকার ফলে সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা ধীরে ধীরে দানা বাঁধছে। যদিও অনেক সাধারণ মানুষ কিন্তু বলছেন যে 15 বছরের স্বৈর শাসন থেকে তারা মুক্তি পেয়েছেন, এটি তাদের জীবনের এখন এই মুহূর্তের একমাত্র স্বস্তি। ডক্টর ইউনূসের সরকার যদি কোনো রকম দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা করেন সেদিকে তারা যেমন নজর রাখছেন, এবং যদি সত্যি সত্যি কোনো ব্যতিক্রম ঘটনা, মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো ঘটনা যদি এই সরকারের হাতে ঘটে সেদিকে তারা যেমন সজাগ রয়েছেন, অন্যদিকে এই সরকারের পরিণতিও তারা হুঁশিয়ারি করে দিচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে পরিণতি হয়েছিল তার ব্যতিক্রম হবে না। তারা বলছেন তারা জাগ্রত জনতা, তারা সচেতন নাগরিক, এবং যেমন করে তারা দৃঢ় এবং ঐক্যবদ্ধ হয়ে ওই সরকারের পতন ঘটিয়েছেন তেমনি এই সরকারের দিকেও তারা ঐক্যবদ্ধভাবে সচেতন নজর রাখছেন যাতে করে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটে। ফলে সামগ্রিকভাবে বাংলাদেশে যা ঘটছে, যা ঘটতে যাচ্ছে তার দিকে সাধারণ মানুষের নজর রয়েছে বলে তারা হুঁশিয়ারি দিলেও আরেক ধরনের মানুষ রয়েছে শঙ্কায়, কারণ যেভাবে করে বাংলাদেশের ভাস্কর্য ভাঙচুর হয়েছে,
15ই আগস্ট জাতীয় শোক দিবস, যেই দিনটিতে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের তিনি জাতির পিতা, সেই জাতির পিতার প্রতি যেভাবে করে আন্দোলনের সময়ে শেখ হাসিনার পতনের পরে তার ভাস্কর্য যেভাবে করে মানুষ অবমাননা করেছে, তার 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে এগুলোতে যেমন মানুষ মর্মাহত রয়েছে, তেমনি শেখ হাসিনা সরকারের বিচার এবং তার সরকারের অন্যান্য যারা মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুবিধাভোগী চাটুকার, তাদেরকেও বিচারের আওতায় আনাটা এবং জবাবদিহিতার আওতায় আনাটা অনেক জরুরি মনে করছেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে কি ঘটবে সেটি যেমন একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে, অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত এবং অনেক দূরের দেশ আমেরিকা কিভাবে করে বাংলাদেশের এই পরিবর্তনে সহযোগী হয় কিংবা বিরুদ্ধে অবস্থান নেয়, সব দিকেই সবকিছু মিলেই এখনো বিষয়টি যথেষ্ট পরিমাণ ঘোলাটে থাকলেও মানুষ বলছে একটি নতুন সূর্যোদয় হয়েছে এবং এই সূর্যোদয়ের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিনের সূচনা করতেই হবে। আমরাও আশা করি বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা নতুন দিনের সূচনা হোক এবং যেই ত্যাগ, যে রক্তক্ষয়, যে প্রাণের বিনিময়ে এই দেশটি নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এই তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাইছে, নেতৃত্ব দিচ্ছে, সেই আকাঙ্ক্ষা যেন সত্যি সত্যি বাস্তবায়িত হয়। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি সুলতানা রহমান।